এবং আগামী প্রজন্মকে এগিয়ে নেওয়ার জন্য এবং তাদের করণীয় সম্পর্কে আজকের এই আলোচনা। এই আলোচনার যদি ভূমিকা অংশে আমরা যাই, তাহলে প্রথমেই আমাদের ভাবতে হবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কে ছিলেন, কিভাবে তিনি রাজনীতিতে আসলেন, কিভাবে তিনি এই দেশের রাজনীতি এবং এই সমাজ এবং দেশের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থানে চলে আসলেন। এই সময়টা ছিল 1971 সাল, এবং 71 সালে আগে আমরা বাঙালি জাতি, আমরা তখন বাংলাদেশ হয় নাই, পাকিস্তানের পূর্ব পাকিস্তান, এই অঞ্চলে সেই 48 সাল থেকেই এদেশের ছাত্ররা আপনার পাকিস্তানি শাসক গোষ্ঠীর বৈষম্যের বিরুদ্ধে তারা তখন থেকে প্রতিবাদ করে আসছে। এই এখান থেকে পাশেই কার্জন হলে সমবর্তন একটা অনুষ্ঠানে কাজী আজম মোহাম্মদ আলী জিন্না তিনি এসেছিলেন। 47 সালে দেশ স্বাধীন হলো 14ই আগস্ট, পরের বছর উনি আসলেন। কাজী আজম মোহাম্মদ আলী জিন্না তখন পাকিস্তানের জাতির পিতা, এবং লর্ড তেলেঙ্গা পাকিস্তান, ঝিঙ্কেলেঙ্গা পাকিস্তান এই স্লোগান দিয়ে দ্বিজাতির তত্ত্বের ভিত্তিতে কাজী আজম মোহাম্মদ আলী জিন্না তার নেতৃত্বে পাকিস্তান আন্দোলন হলো এবং পাকিস্তান সৃষ্টি হল। পাকিস্তান সৃষ্টির পরে কাজী আজম মোহাম্মদ আলী জিন্না বললেন যে পাকিস্তান হচ্ছে ইসলামের সেকেন্ড হলি হোম অফ ইসলাম। সৌদি আরবের পরেই হচ্ছে পাকিস্তান। এখানে ইসলামের কৃষ্টি, কালচার, তমদ্দুন, ভাষা, সংস্কৃতি সব কিছু করা হবে। সেই কাজী আজম মোহাম্মদ আলী জিন্না যখন বললেন, প্রসঙ্গে যখন আসলো যে উর্দু শ্যাল বি দি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, এর আগে এই প্রশ্নটা উত্থাপিত হলো যে বাংলাদেশ পাকিস্তানের রাষ্ট্রভাষা, তো উনি বললেন উর্দু শ্যাল বি অ্যান্ড মাস্ট বি দি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান। তখনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তার মুখের উপরে সেখানে নো নো বলে চিৎকার করে উঠল, নো নো বলে গর্জে উঠল, চিৎকার করলো, প্রতিবাদ করলো। এই শুরু হয়ে গেল তখন থেকেই আপনার পাকিস্তানি শাসক গোষ্ঠীর বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন, ভাষা আন্দোলন। 1952 সালের ভাষা আন্দোলনে অনেক কৃতিত্বের কথা অনেকে বলেন, কিন্তু সেদিন শেখ মুজিব কিন্তু সেই 21শে ফেব্রুয়ারি যে ভাষা আন্দোলনের সব জায়গায় কিন্তু উনি থাকেন না। উনি অবশ্য নাকি কারাগারে বন্দী ছিলেন। যাই হোক, ভাষা আন্দোলনে দেখা যায়নি। তারপরে নানান ধরনের পরিবর্তনের বাদ দিয়ে এক সময় 6 দফা 11 দফা ভিত্তিক আন্দোলন শুরু হলো। 1969 সালে সেই যে 11 দফা আন্দোলন ছাত্র ঐক্য ছাত্র সংগ্রাম পরিষদের নেতৃত্বে, সেখানে ছাত্র ইউনিয়ন 2 গ্রুপে ভাগ হয়ে গেছে, একটা মেনন গ্রুপ আর একটা মতিয়া গ্রুপ। অর্থাৎ একটা মস্কোপন্থী আর একটা হলো চীনপন্থী। এটা হলো 65 সাল থেকে আমরা মেনন গ্রুপে ছিলাম। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তখন 11 দফা আন্দোলনের সাথে যুক্ত ছিলাম। 11 দফা আন্দোলনে আপনার যখন খুব অত্যন্ত বেগবান হয়ে উঠলো, মূল নেতৃত্বে ছিল, কিন্তু সেখানে সব দলই ছিল। এনএসএফ এর একটা অংশ ছিল। এনএসএফ হলো পাকিস্তান মুসলিম লীগের ছাত্র সংগঠন, কিন্তু সেখানে ওই দোলন ভাইয়ের নেতৃত্বে একটা অংশ, তারা আমাদের 11 দফার সাথে ছিল। 11 দফা আন্দোলনের মুখে আইয়ুব খান বাধ্য হয়ে গোল টেবিল বৈঠকের আহ্বান জানালেন। গোল টেবিল বৈঠকে প্রশ্ন উঠল যে শেখ মুজিবকে গোল টেবিল বৈঠকে আনতে হবে, কারণ তিনি তখন আগরতলা ষড়যন্ত্র মামলায় জেলখানায় বন্দী। মৌলানা ভাসানী বললেন যে গোল টেবিল বৈঠকে শেখ মুজিবকে আনতে হবে। এর আগে কিন্তু কোথাও আনতে হবে, মৌলানা ভাসানী বলার সাথে সাথে তখন এই প্রশ্ন আসলো। তখন
আইয়ুব খান রাজি হলেন যে প্যারোলে টাকা নাও। আবার মৌলানা ভাসানী বললেন না, প্যারোল না, তাকে মুক্ত অবস্থায় আনতে হবে। আমাদের ছাত্ররা তখন আবার স্লোগান ধরলো যে শেখ মুজিবকে আনতে হবে বলতে স্থগিত, এবং শেখ মুজিবের মুক্তির দাবিতে তখন আন্দোলন হচ্ছে। উনি যখন বেরোলেন তখন আবার মৌলানা ভাসানী বললেন যে আইয়ুব খান গোলটেবিল বৈঠকের কোনো এজেন্ডা দেয়নি, শুধু 2টি দফা বলছে যে প্রাপ্তবয়সের ভোটাধিকার আর নির্বাচন। তখন তো পার্লামেন্ট মানে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট। শেখ সাহেব বললেন যে না, মানে কোনো এজেন্ডা দরকার নেই, এবার আর রাজপথ নয়, এবার চলো চলো গোল টেবিলে চলো। তো গোল টেবিলে গেলেন। গোল টেবিলে আইয়ুব খানের 2টি দফায় মানলো, মেনে এসে উনি ক্ষমতা ছেড়ে দিয়ে চলে গেলেন। মিয়া খান আসলো ক্ষমতায়। মিয়া খান এসে আপনার এই নির্বাচন শুরু হলো, 70-এর নির্বাচন। এই কর্মী মানে তখন কিন্তু সারা দেশে একটা মানে অসহযোগ আন্দোলন চলছে, স্বায়ত্ত শাসনের দাবি নিয়ে আন্দোলন চলছে। এই তারপরে মানে স্বাধীনতার কথা যদিও 57 সাল থেকে মৌলানা ভাসানী বলে এসেছিলেন, এই সমস্ত আন্দোলন সংগ্রাম চলছে। শেষ পর্যন্ত আপনার ওই নির্বাচনের আগে এখন ঢাকা বিমানবন্দর নামলো। ঢাকা মানে তখন কর্মীটলা বিমানবন্দর, তেজগাঁ। উনি কর্মীটলা বিমানবন্দর নেমে বললেন যে লোকে বলে 6 দফা 11 দফা, আমি বলি আমার 5 দফা। যারা নির্বাচন করছে আমি মনে করি যে 5 দফা মেনে নিয়ে নির্বাচন করছে, এবং নির্বাচনের পরে যে শাসনতন্ত্র রচনা হবে সেটা 5 দফা মোতাবেক হতে হবে। তখন পাকিস্তানের শাসনতন্ত্র মানে সংবিধান ছিল না। 5 দফার প্রথম দফা হলো এদেশের নাম হবে ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান। সেকেন্ড হলো এদেশের রাষ্ট্রপ্রধান হবে মুসলমান। 3 নম্বর হলো এদেশের রাজধানী হবে ইসলামাবাদ। 4 নম্বর হলো এদেশের মুদ্রা হবে অভিন্ন, মানে ওই যে স্বায়ত্ত শাসনের মধ্যে যেমন মানে স্টেট ব্যাংক অফ মানে ঢাকা এবং ইয়েতে মনে করেন না, সবই 6 দফা 11 দফার কন্ট্রাডিক্টরি। তো তখন ছাত্ররা বলল যে ইয়াকার তো একটা ছাঁচ গড়ে দিল, যে ছাঁচের তৈরি হবে গরুর মাথা, সেখানে তো মানুষ পাওয়া যাবে।